গল্প পাঠের আসরে আমার আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা পিছু পিছু চলে। সত্যবান গজাধর সিন্ধে বললেন, আপনি কখনো ভূত দেখেছেন? চুপ করে রইলাম। যারা ভূত দেখেছে তারা অন্যকে কখনোই ভূত দেখাতে পারে না, সুতরাং নাস্তিকদের কাছে হাস্যাস্পদ হয়। আজকাল নাস্তিকদের যুগ চলেছে, অতএব সাবধানে থাকা ভালো। সত্যবান সিন্ধে পুনায় আমার প্রতিবেশী, আমারই সমবয়সী। এককালে সুপুরুষ ছিলেন, এখন জীর্ণ শীর্ণ চেহারা। আমার সঙ্গে বেশি ঘনিষ্ঠতা ছিল না। এক পাড়ায় থাকতে গেলে হাসি কথা শিষ্টতার বিনিময় যতটা করতে হয় ততটাই। তিনি কোনো এক বীমা কোম্পানিতে চাকরি করতেন, বর্তমানে অবসরপ্রাপ্ত। গত পৌষ মাসে হপ্তাখানেক দারুণ শীত পড়েছিল। একদিন সন্ধ্যার পর আমি দোর জানলা বন্ধ করে একখানা বই নিয়ে বসেছি। এমন সময় দোরের ঘুমটি বেজে উঠল। দোর খুলে দেখি সত্যবান সিন্ধে। তার মাথায় পাগড়ির মতো স্কার্ফ জড়ানো, গায়ে আলোয়ান, তবু ভদ্রলোক শীতে কাঁপছেন। একটু আশ্চর্য হলাম, কিন্তু আপ্যায়ন করে এনে বসালাম। আসুন, মেজায় শীত পড়েছে। তিনি দন্তবাদ্য থামিয়ে এদিক ওদিক চাইলেন, তারপর প্রশ্ন করে বসলেন, আপনি কখনো ভূত দেখেছেন? আমাকে নিরুত্তর দেখে তিনি বললেন, আমি বড় বিপদে পড়েছি। আপনি ভূতের গল্প টল্প লেখেন শুনেছি, তাই ভাবলাম। চাকরকে কফি তৈরি করার হুকুম দিয়ে বললাম, কি ব্যাপার বলুন দেখি, আপনি ভূত দেখেছেন নাকি? তিনি অনেকক্ষণ চোখ বড় করে বসে রইলেন, তারপর বললেন, ভূত কিনা ঠিক বুঝতে পারছি না। আপনি কি ভূত দেখেননি? বললাম, চোখে দেখিনি, কিন্তু অন্য ইন্দ্রিয় দিয়ে অনুভব করেছি। ঠিক কিরকম? গন্ধ পেয়েছি, শব্দ শুনেছি, এমনকি স্পর্শ পর্যন্ত পেয়েছি। সত্যবান সিন্ধে গুম হয়ে গেলেন। তার চোখে অজানিতের আতঙ্ক দুঃস্বপ্নের মতো জেগে রইল। চাকর কফি দিয়ে গেল। জিভ পোড়ানো গরম কফি সত্যবান সিন্ধে এক চুমুকে খেয়ে ফেললেন। তারপর আলোয়ানটা গাঢ়ভাবে গায়ে জড়িয়ে নিয়ে বললেন, তবে আপনাকে আমার গল্পটা বলি, আপনি হয়তো বিশ্বাস করবেন। একটু দম নিয়ে তিনি বলতে আরম্ভ করলেন, গত মে মাসে একদিন সন্ধ্যের সময় আমি তিলক রোডের একা রসরবন্তী দোকানে বসে আখের রস খাচ্ছিলাম। আপনি তো জানেন, গরমকালে এখানে ভোলা জায়গায় বখারির বেড়া দিয়ে ঘিরে আখ মারাইয়ের যন্ত্র বসায়। আমি একটা বেঞ্চিতে বসে রস খাচ্ছি। এমন সময় নজর পড়ল বেড়ার ফটকের কাছে একটা লোক দাঁড়িয়ে এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। পুরো লোক, দিন দরিদ্র বেশ, মাথায় ঝাঁকড়া চুল, মুখে ছাপকা ছাপকা ভারী মুখ, চোখ দুটো একেবারে জল জল করছে। প্রথমটা ঠিক চিনতে পারিনি, তারপর তিনি আবার চুপ করলেন। মুখ থেকে মনে হলো তার মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে। বললাম, তার চেনালো? সিন্ধে কুণ্ঠিত ভাবে বললেন, হ্যাঁ, 30 বছর আগে যখন নাগপুরে ছিলাম তখন অনন্ত বিষ্ণু মারাঠিকে চিনতাম। স্কুলে
সে তখন মাস্টারি করত। বললাম, তাহলে অনন্ত বিষ্ণু মারাঠে আপনার বন্ধু? তিনি চমকে উঠে বললেন, না না, আমার বন্ধু নয়, তবে নাগপুরে এক পাড়ায় থাকতাম, যাওয়া আসা ছিল। তারপর যে কথাটা চাপবার চেষ্টা করছিলেন তা বেরিয়ে এলো। অনন্তার বউ সুমন্থা ছিল অপরূপ সুন্দরী। আমি তাকে নিয়ে সে আমার সঙ্গে ইলোপ করছিল। যৌবনকালে সত্যবান সিন্ধে দেখেছি, গুণীবান ব্যক্তি ছিলেন। এখন বিষ হারিয়ে ঢোঁড়া হয়েছেন, কিন্তু আমাকে এসব কথা বলছেনই বা কেন? আমি বিদেশি তাই? বললাম, তারপর বলুন। সত্যবান বললেন, সুমন্থাকে নিয়ে নাগপুর থেকে নাসিকে পালিয়ে এসেছিলাম, সেখান থেকে বোম্বে। সুমন্থা কিন্তু বেশি দিন আমার কাছে রইল না, আরেকজনের সঙ্গে আমাকে ছেড়ে চলে গেল, আর তাকে দেখিনি। তারপর আমি নানান কাজের সূত্রে নানা জায়গায় বেরিয়েছি, আহমেদনগর, সোলাপুর, ঔরঙ্গাবাদ। শেষে কাজে অবসর নিয়ে পুনায় এসে বসেছি। প্রশ্ন করলাম, এই 30 বছরের মধ্যে অনন্ত মারাঠের সঙ্গে আর দেখাই হয়নি? তিনি বললেন, না, এই প্রথম। তাকে যখন চিনতে পারলাম তখন একটু ভয় হলো। অনন্ত মারাঠে স্কুলের মাস্টার ছিল বটে, কিন্তু ভারী একরোখা লোক ছিল। রসবন্তীতে বসে রস খেতে খেতে আর চোখে তার দিকে তাকাতে লাগলাম। সে খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে চলে গেল। আরেক গেলাস রস খেলাম। বাইরে বেশ ঘোর ঘোর হয়ে এলো। তখন বাইরে এসে এদিক ওদিক তাকালাম। রাস্তায় তখন মোটর, অটোরিকশা, মানুষের ভিড়। অনন্ত মারাঠেকে আর দেখতে পেলাম না। তবু বাড়ির দিকে আস্তে আস্তে মাঝে মাঝে পিছু ফিরে যাইছি। কিছু দূর এসে দেখলাম অনন্ত মারাঠে আমার পিছু নিয়েছে, খুব কাছে আসেনি, লোকের ভিড়ের সঙ্গে মিশে আমাকে অনুসরণ করছে। অনন্তার মতলব বুঝলাম, সে আমার বাড়ির ঠিকানা জানতে চায়। বাড়িতে এসে হাঙ্গামা বাঁধাবে। বাড়িতে আমার বউ আছে, ছেলে মেয়ে আছে। রাস্তা দিয়ে একটা খালি অটোরিকশা যাচ্ছিল, টপ করে তাতে উঠে পড়লাম। চলে গেলাম একেবারে সন্ধ্যাজি বাগ। সেখানে একটা বেঞ্চিতে অন্ধকারে বসে রইলাম। তারপর ঘন্টাখানেক পরে বাড়ি ফিরে এলাম। অনন্তকে আর দেখতে পেলাম না। অনন্ত মারাঠে কোথায় কোনো কাজে নাগপুর থেকে পুনায় এসেছিল। তারপর হঠাৎ রসবন্তীতে আমাকে দেখতে পায়। 30 বছরে আমার চেহারা অনেকটাই বদলে গেছে, তবু সে আমায় চিনতে পেরেছিল। লোকটা ভয়ঙ্কর রাগী আর প্রতিহিংসা পরায়ণ। বললাম, বউ নিয়ে পালালে রাগ তো হবারই কথা। সিন্ধে বললেন, দেখুন, আমার দোষ ছিল সন্দেহ নেই, কিন্তু দোষ আমার একার নয়। অনন্তর বউটা ছিল, যাকে জ্যোতিষশাস্ত্রে বলে প্রবিকীর্ণ কামা, বিকীর্ণ মনমথা, পুনশ্চলি। আপনি জ্যোতিষশাস্ত্র জানেন নাকি? জানি। আপনার কুষ্ঠি আছে? একদিন দেখব। যা হোক, তারপর 3 দিন আর বাড়ি থেকে বেরুলাম না। ভাবলাম 2-3 দিনের মধ্যে অনন্তা কাজ ছেড়ে নাগপুরে ফিরে যাবে। তারপর যেদিন বেরুলাম সেদিন অনন্তাকে দেখতে পেলাম না। তারপর লক্ষ্মী রোডে গিয়েছি কিছু কেনাকাটার জন্য।
দেখি অনন্তা আমার পিছু নিয়েছে, তার হাতে একটা মোটা লাঠি। ভয় পেয়ে গেলাম। কি করি? একটা 7 নম্বর বাস রাস্তার ধারে এসে দাঁড়িয়েছিল। চুপ করে তাতে উঠে পড়লাম। ভাগ্যক্রমে অনন্তা ওঠার আগেই বাস ছেড়ে দিল। 7 নম্বর বাস পুনা স্টেশনে যায়। আমি স্টেশনে নেমে শিবাজীনগরের টিকিট কেটে একটা লোকাল ট্রেনে উঠে পড়লাম। 5 মিনিট পরে শিবাজীনগর স্টেশনে নেমে অটোরিকশার চড়ে বাড়ি ফিরে এলাম। অনন্তা আমাকে ধরতে পারল না। এরপর 7 দিন বাড়ি থেকে বেরোলাম না। কিন্তু বুড়ো বয়সে প্রত্যহ একটু ঘোরাফেরা দরকার, নইলে শরীর খারাপ হয়ে যায়। আমি ভোর 4টের সময় বেড়াতে বেরোতে আরম্ভ করলাম। সূর্যোদয়ের আগেই ফিরে আসি। অনন্তার কোনো দেখা নেই। কিন্তু শুধু প্রাতঃ ভ্রমণ করলেই তো চলে না। আমি গৃহস্থ মানুষ, বাজার হাটও করতে হয়। 7 দিন পরে বিকালবেলা কোটি কোটি বেরোলাম। অনন্তার দেখা পেলাম না। ভাবলাম যাক, অনন্তা নাগপুরে ফিরে গেছে। তারপর গ্রীষ্ম ফিরে বর্ষা এলো। আমি বাধা দিয়ে বললাম, একটা কথা বলুন, এটা ভূতের গল্প বলছেন না মানুষের গল্প? সত্যবান বললেন, তা আমি নিজেই জানি না, শেষ পর্যন্ত শুনে আপনিই বলুন। তিনি আবার আরম্ভ করলেন। বর্ষাও এসে গেল। আমি বেশ নিশ্চিন্ত হয়েছি। পুনার বৃষ্টি বোম্বের মতো নয়, ছিটছিটে বৃষ্টি, কথা যে তোড়ে পাউস নামে। একদিন আমি ছাতা নিয়ে মন্ডায় গেছি শাকসবজি কিনতে। হঠাৎ তোড়ে বৃষ্টি নামলো। ছাতায় সে বৃষ্টি সামলায় না। আমি বাড়ি ফেরার পথে আটকা পড়ে গেলাম। একটা দোকানের ওতলায় কয়েকজন লোক দাঁড়িয়েছিল। আমিও গিয়ে দাঁড়ালাম। তারপর সেই আকাশ ভাঙা বৃষ্টির মাঝখানে অনন্তার সঙ্গে মুখোমুখি দেখা। অনন্তাও সেখানে দাঁড়িয়েছিল। অবশ্য ভয়ের বিশেষ কারণ ছিল না। এতগুলো লোকের মাঝখানে অনন্তা নিশ্চয় আমাকে খুন করতো না। কিন্তু তো তার চোখের চাহনি দেখে আমি ভয়ে দিশাহারা হয়ে গেলাম। সে আমার দিকে তাকিয়ে গলার মধ্যে গো গো শব্দ করছে। রাস্তার দিকে চেয়ে দেখলাম বৃষ্টি ভেদ করে 2টো ট্রাক রাস্তার দুদিক থেকে দৈত্যের মতো ছুটে আসছে। এই সুযোগ, ট্রাক দুটো এসে পড়বার আগেই আমি যদি রাস্তা পার করে যেতে পারি, তাহলে অনন্তা কিছুক্ষণের জন্য আমার পিছু নিতে পারবে না। সেই ফাঁকে আমি পালাবো। রাস্তার উপর দিয়ে জলের স্রোত বয়ে যাচ্ছে। তবু নেমে পড়লাম। ট্রাক দুটো এসে পড়েছে। আমি চট করে রাস্তা পার হয়ে গেলাম। তারপরে শুনতে পেলাম ট্রাকের ব্রেক কষার কড়কড় শব্দ। পিছন ফিরে দেখি মাঝখানে রক্তারক্তি কাণ্ড। 2টো ট্রাকই দাঁড়িয়ে পড়েছে, আর তাদের মাঝখানে অনন্তার রক্তাক্ত দেহটা পড়ে আছে। তার একটা হাত ট্রাকের চাকার নিচে বিচ্ছিন্ন হয়ে ছিটকে পড়েছে। চারদিকে রক্তমাখা জলের স্রোত। অনন্তা নিশ্চয়ই আমাকে অনুসরণ করেছিল। তারপর 2টো ট্রাক দুদিক থেকে এসে তাকে থেতলে দিয়েছে। ডান হাতটা বোধহয় চাকার নিচে পড়েছিল, কনুই থেকে কেটে আলাদা হয়ে গিয়েছে। চারদিক থেকে লোকজন হই হই করে ছুটে এলো। আমি আর সেখানে দাঁড়ালাম না। এরকম একটা বিভৎস দৃশ্য দেখলে মানুষের মনে আঘাত লাগে। কিন্তু আমার খুব দুঃখ হলো। মনে হলো অনন্তা মরেছে, আমার হাড় জড়িয়েছে, আমি মুক্তি পেয়েছি। মাসখানেক ভারী আনন্দে কেটে গেল। বর্ষা গিয়েছে, শীত এলো।
আমি শীতকালে পাহাড়ের মাথায় পার্বতী মন্দিরে উঠি। আগে রোজই উঠতাম, আজকাল হপ্তায় একদিন উঠি, তার বেশি উঠতে পারি না। রোজ 150 সিঁড়ি ভেঙে উপরে ওঠার আমার আর সেই শক্তি নেই। একদিন সন্ধে পার্বতী মন্দিরের পাহাড়ে উঠেছি। এই শিখরটা পেশোয়ারদের আমলে দুর্গ ছিল, এখনো তার 14 হাত চওড়া প্রাকার ভাঙা অবস্থায় পড়ে আছে। আমি গিয়ে পশ্চিম দিকের প্রাকারের কিনারায় পা ঝুলিয়ে বসে রইলাম। ঠিক পায়ের তলায় পার্বতী পাহাড়ের গা প্রায় ঘেঁষে নিচে নেমে গেছে। সূর্যাস্তের পর আকাশের রঙের খেলা আরম্ভ হয়েছে। আমি সেই দিকে তাকিয়ে বসে রইলাম। হঠাৎ মনে হলো আমার পাশে কে বসে আছে। ঘাড় ফিরিয়ে দেখি অনন্তা। তার একটা হাত কনুই থেকে কাটা। সে আমার 2 হাত দূরে বসে কটমট করে আমার দিকে তাকিয়ে আছে। ভয়ে আমার দিক বিদিক জ্ঞান রইল না। তারপর কি করে যে পার্বতী পাহাড় থেকে নেমে এসেছিলাম তা আমি নিজেই জানি না। সিঁড়ি দিয়ে নামতে নামতে পিছু ফিরে দেখবার সাহস হয়নি, কিন্তু মনে হয়েছে অনন্তা পিছনে তেড়ে আসছে, এখানে ঘাড়ে লাফিয়ে পড়বে। পার্বতী পাহাড় থেকে নেমে আমি এক ছুটে নিজের বাড়ি ঢুকে পড়লাম। সে আজ 10-12 দিন আগের কথা। তারপর থেকে সন্ধ্যের পর যখনই বাড়ি থেকে বেরিয়েছি, হাত কাটা অনন্তা আমার পিছু নিয়েছে, বেশি কাছে আসে না। 8 হাত দূর থেকে আমায় অনুসরণ করে, কিন্তু দিনের বেলায় তাকে দেখতে পাই না। তাই সন্ধ্যের পর আর বাইরে থাকি না। আচ্ছা, এক বন্ধুর বাড়িতে সত্যনারায়ণ পূজা ছিল। সন্ধ্যের আগেই সেখানে গিয়েছিলাম, ভেবেছিলাম তাড়াতাড়ি ফিরে আসব, কিন্তু পাল্লায় পড়ে দেরি হয়ে গেল। সেখান থেকে বেরিয়ে বেশ জোরে পা চালিয়ে দিলাম। আপনার এদিকটা রাত্রিবেলা বেশ নির্জন, কিন্তু এদিক দিয়ে এলে শিগগির হয়, তাই এই পথে এলাম। বেশি দূরে আসতে হলো না। দেখি অনন্তা নিঃশব্দে আমার পিছু নিয়েছে, অন্ধকারে অস্পষ্ট ছায়ার মূর্তির মতো। প্রথমটা দূরে দূরে, তারপর ক্রমশ কাছে আসছে। উঠে পড়ি করে ছুটে চলেছি। বুকের রক্ত শুকিয়ে গিয়েছে। যদি হোঁচট খেয়ে পড়ি আর উঠতে হবে না, হার্ট ফেল করে মরে যাব। পা দুটো অবশ হয়ে আসছে। আপনার বাড়ির সামনে যখন এলাম তখন অনন্তা প্রায় আমার ঘাড়ের কাছে এসে পড়েছে। দেখলাম আপনার সদরে আলো জ্বলছে, আর দ্বিধা করলাম না, এখানেই ঢুকে পড়লাম। আপনার বাড়ি পর্যন্ত যাবার আর সাহস হলো না। সত্যবান সিন্ধে চুপ করলেন, আমিও খানিক চুপ করে রইলাম। শেষে বললাম, দেখুন, যে অনন্তা ট্রাক চাপা পড়েছিল সে জ্যান্ত মানুষ, কারণ প্রেত গাড়ি চাপা পড়ে এমনটা কখনো শোনা যায়নি। সত্যবান বললেন, কিন্তু তারপরে বলাটা শক্ত। প্রেতও হতে পারে, মানুষও হতে পারে। ভেবে দেখুন, অনন্তার হাত কাটা গিয়েছিল বটে, কিন্তু তার প্রাণটা হয়তো শেষ পর্যন্ত বেঁচে গিয়েছিল। কিন্তু আমি যে খবরের কাগজে মৃত্যু সংবাদ পড়েছি, যেদিন দুর্ঘটনা হয় তার পরদিন সকালে বেরিয়েছিল, লিখেছিল অনন্তা ঘটনাস্থল থেকে হাসপাতালে পৌঁছবার আগেই মারা গিয়েছিল। তাই নাকি? তাহলে তাছাড়া বিবেচনা করুন, আমি সেদিন পার্বতী পাহাড়ে ভাঙা পাঁচিলের কিনারায় বসেছিলাম। অনন্তা যদি মানুষ হতো তাহলে সে পিছন দিক থেকে আমাকে ঠেলে খাদে ফেলে দিত। আমি সেদিন মরেই যেতাম। ও যে আমার পিছনে লেগেছে, ওর উদ্দেশ্য
আমার মৃত্যু ঘটানো জ্যান্ত অবস্থায়। মারতে পারেনি, এখন ভূত হয়ে মরবে। আপনি বলুন, এখন উপায় কি? কেমন করে অনন্তার হাত থেকে উদ্ধার পাব? ভূতের হাত থেকে উদ্ধার পাবার উপায় আমার জানা নেই। চাল পড়া, শস্যা পড়া আজকাল চলে। অনেক ভেবে বললাম, এদেশে পিণ্ডদানের কোনো ব্যবস্থা আছে? সত্যবান একটু নিরাশ ভাবে বললেন, আছে, পেন্টারপুরে পিণ্ডি দেওয়া যায়। আরো 2-1টা জায়গা আছে, কিন্তু অত দূরে যাওয়া কি সম্ভব? অনন্তা আমার পিছু নেবে? তা বটে। দুজনে মুখোমুখি বসে চিন্তা করতে লাগলাম। বাঘের হাত ছাড়ানো যায়, জঙ্গলে না গেলেই হলো। কুমিরকে এড়িয়ে চলা যায়, নদীতে না নামলেই হলো। কিন্তু অশরীরের হাত থেকে তো নিস্তার নেই। এইসব ভাবছি বটে, কিন্তু মনের সংশয় যাচ্ছে। সত্যি ভূত বটে তো? ভয় পেলে মানুষ ঝোপে ঝোপে বাঘ দেখে। হঠাৎ বৈদ্যুতিক আলোটা মিটমিট করে চোখ টিপল। এই রে, এবার বুঝি আলো নিভবে। পুনায় এমন প্রায়ই হয়, হঠাৎ অকারণে আলো নিভে যায়। তারপর কখনো 5 মিনিট, কখনো 2 ঘন্টা বসে থাকে, কিন্তু আলো নিভল না। 2-4 বার মিটমিট করে স্থির হলো। কিছুক্ষণ পরে সদর দরজায় ঘন্টি ক্ষীণভাবে একবার বেজে উঠে আবার থেমে গেল। এত রাতে আবার কে এলো? উঠে গিয়ে সদর দরজা খুললাম। সদর দরজায় মাথায় আলো আছে। দেখলাম একজন লোক দড়ির সামনে দাঁড়িয়ে আছে। ধোপার পাঠে আঁচড়ালে যেমন দেখতে হয়, ঠিক সেরকম চেহারা। তার ডান হাতটা কনুই থেকে কাটা। লোকটা ছাকড়া ভুরুর তলা থেকে আমার দিকে তাকিয়ে আছে। আমার হৃদযন্ত্রটা ধরফর করে উঠল। তারপর আলো নিভে গেল। আমি হাঁপিয়ে উঠে বললাম, কে? কিন্তু কোনো সাড়া পেলাম না। 2 মিনিট পরে আবার আলো জ্বলে উঠল। দেখলাম কেউ নেই, লোকটা চলে গেছে। সে রাত্রে সত্যবান সিং থেকে টর্চ হাতে নিয়ে বাড়ি পৌঁছে দিয়ে এসেছিলাম। এই কাহিনী শেষ করবার পর আজ খবর পেলাম সত্যবান সিন্ধে পেন্টারপুর যাচ্ছিলেন। পথে হার্ট ফেল করে মারা গিয়েছেন।